আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, ডাইস্যাকারাইডের দ্বিতীয় অংশে স্বাগতম। অল্প সময়ের মধ্যে দুটি ডাইস্যাকারাইডের টপিক বাদ ছিল, সেটা আজকে অ্যাড হয়ে যাবে ইনশাল্লাহ। তো প্রথম যে টপিকটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে মল্টোজ, এবং মল্টোজ তৈরিতে কি কি লাগে এগুলো আগেই মোটামুটি বলা হয়েছে, শুধু স্ট্রাকচারটা বাকি ছিল। তো মল্টোজ তৈরিতে লাগে হচ্ছে দেখো আলফা ডি গ্লুকোজ প্লাস আলফা ডি গ্লুকোজ। তো মল্টোজের সংকেতটা হচ্ছে কি স্যার? মল্টোজের সংকেত হচ্ছে C12H22O11, এবং এই জিনিসটা আমরা জানি যে যখন দুটি মনোস্যাকারাইড যুক্ত হয় তখন এক অণু পানি উৎপন্ন হয়। তো এই ক্ষেত্রে মল্টোজ তৈরিতে প্রয়োজন হয়েছিল দুটি গ্লুকোজ, এবং সেগুলো হচ্ছে আলফা ডি গ্লুকোজ। এখন নিশ্চয়ই তোমাদের আলফা বিটা এবং ডি গ্লুকোজ এল গ্লুকোজ সম্পর্কে আইডিয়া হয়ে গেছে অলরেডি। তাহলে দেখো আমি একটা স্ট্রাকচার করে রেখেছি যে এটা হচ্ছে একটা আলফা ডি গ্লুকোজ, এবং এর সাথে যদি আমরা আরেকটা আলফা ডি গ্লুকোজ করে ফেলি তাহলে কিন্তু হবে। তাহলে দেখো যদি এর সাথে আমরা আরেকটা আলফা ডি গ্লুকোজ করি তাহলে আমাদের স্ট্রাকচারটা দাঁড়াচ্ছে হচ্ছে এই। তাহলে দেখো যেখানে 5টা কার্বন আছে 1 2 3 4 5, এবং 5 নাম্বার কার্বনের হাতের সাথে 6 নাম্বারটা, তাহলে CH2OH। কথা হচ্ছে যে এখানে দেখো যে আমরা যদি কেউ ভুলেও যাও আগে যে ওপরে যদি OH থাকে তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে বিটা, কিন্তু ওপরে H থাকলে নিচে OH থাকলে সেটাকে আমরা কি বলি? আলফা। এবং সেমভাবে 2 নাম্বার কার্বনের নিচে OH ওপরে H, 3 নাম্বার কার্বনের নিচে H ওপরে OH, 4 নাম্বার কার্বনের নিচে OH ওপরে H। এই হচ্ছে দুইটা আলফা ডি গ্লুকোজ। সেকেন্ডের স্ট্রাকচারটা একটু মানে যেটা পাইরান স্ট্রাকচার বোঝায় সেখান থেকে হয় নাই। তো এই জায়গায় যে বিষয়টা ঘটে সেটা হচ্ছে এই যে 1 নাম্বার কার্বন, এটা তোমরা সবাই জানো যে এটা হচ্ছে 1 নাম্বার কার্বন। তো এই 1 নাম্বার কার্বনের সাথে আরেকটা যে আলফা ডি গ্লুকোজ আছে তার 4 নাম্বার কার্বনের সাথে বিক্রিয়াটা হবে, 1-এর সাথে 4-এর বিক্রিয়া। তাহলে দেখো যদি এতটুকু পার্ট আমরা বিক্রিয়া করি, এখন এতটুকু পার্টকে যদি আমরা বিক্রিয়া করি এখানে, তাহলে এই জায়গাটা কেমন হয়ে যাচ্ছে স্যার? এই জায়গাটা তখন ফলাফলটা আমরা পাচ্ছি হচ্ছে, এই জায়গায় ফলাফলটা কি পাচ্ছি বলো? এই জায়গায় ফলাফলটা পাচ্ছি হচ্ছে এই দুইটা মিলে পানি উৎপন্ন করবে এবং এখানে অক্সিজেনটা থেকে যাবে। তাহলে ডেফিনেটলি লাস্টে যে তার স্ট্রাকচারটা কেমন দাঁড়াচ্ছে আমরা একটু দেখে নিই। লাস্টে যে তার স্ট্রাকচারটা দাঁড়াচ্ছে আসলে বেসিক্যালি ও ঠিক আছে। তাহলে এই হচ্ছে মল্টোজের স্ট্রাকচার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে মল্টোজ গঠনে কি কাজ করলো আমরা একটু লিখে দিচ্ছি, বা মল্টোজে কেমন বিক্রিয়া হলো। মল্টোজ তৈরিতে বিক্রিয়াটা হলো হচ্ছে তোমার এই মল্টোজ তৈরিতে বিক্রিয়াটা হলো হচ্ছে আলফা 1,4 লিঙ্কেজ বা আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ধন এখানে তৈরি হলো। আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ধন এখানে তৈরি হয়েছে। এই হচ্ছে বিষয়। তো এখানে মনে রাখবা যে মল্টোজ হচ্ছে একটা আংশিক রিডিউসিং সুগার, এবং সাধারণত আমরা স্টার্চকে আংশিক ভাঙলে এই মল্টোজটা তৈরি হয়। লাস্টে আগেও পড়া আছে এটা, মল্টোজের আপেক্ষিক মিষ্টতা হচ্ছে 32। মল্টোজের আপেক্ষিক মিষ্টতা কত স্যার? 32। ওকে, এই হচ্ছে মল্টোজ নিয়ে কথাবার্তা। এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী পয়েন্ট, যেটা হচ্ছে সেলোবায়োজ। তাহলে আমাদের সেকেন্ড পয়েন্টে আমরা চলে যাচ্ছি সেলোবায়োজ। মল্টোজ শেষ করে তাহলে আমরা হেডিং দিচ্ছি সেলোবায়োজ। এটাও একটা ডাইস্যাকারাইড, সেলোবায়োজ। আচ্ছা, সেলোবায়োজের ক্ষেত্রে আমরা যেটা মনে রাখতে পারি যে সেলোবায়োজ, ভুল করেছি আর কি, মানে মুখ ফসকে, ডাইস্যাকারাইড। তো সেলোবায়োজের ক্ষেত্রে কিভাবে গঠিত হয় দেখো, যে এক্ষেত্রে 2 অণু বিটা ডি গ্লুকোজ, 2 অণু বিটা ডি গ্লুকোজ মিলে এই সেলোবায়োজটা তৈরি হয়। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে সেলোবায়োজ
সেলোবায়োজ ইকুয়াল টু বিটা ডি গ্লুকোজ প্লাস বিটা ডি গ্লুকোজ। ওকে, বিটা ডি গ্লুকোজ প্লাস বিটা ডি গ্লুকোজ। তাহলে এটা কীভাবে গঠিত হচ্ছে দেখো, সেলোবায়োজটা গঠিত হচ্ছে, আমাদেরকে প্রথমে স্ট্রাকচারটা আঁকতে হবে, বিটা ডি গ্লুকোজের স্ট্রাকচারটা আঁকতে হবে। এখানেও সেম আগের মতো, এটা কি স্ট্রাকচার বলো, এটা হচ্ছে পাইরান স্ট্রাকচার। তাহলে এখানেও আমরা আগের মতো করতে পারি। পাইরান স্ট্রাকচার সংক্ষিপ্ত তোমরা জানো সবাই, একটু অবশ্যই করলাম, ও সি, তারপরে হচ্ছে সি, ঠিক আছে, সংক্ষিপ্ত করে করলাম। আসলে আগেরটাতে সময় লাগবে জন্য আগে একে তারপরে রেকর্ডটা অন করেছিলাম, এটাতে মোটামুটি হয়ে যাচ্ছে। একটা কার্বন আমরা কম করছি, 1 2 3 4 5, ঠিক আছে। আর এই যে 6 নম্বর হাতের সাথে CH2OH, এই স্ট্রাকচারগুলো আশা করি তোমরা সবাই শিখে গেছো। তাহলে আমার এখানে যেটা কাজ করতেছে সেটা হচ্ছে যে 1 নম্বর কার্বনের বিষয়টা। তাহলে 1 নম্বর কার্বনের বিষয়টা যদি এখানে কাজ করে, তাহলে ধরো যে এটাই 1 নম্বর কার্বন, একটু স্ট্রাকচার কম বেশি হলেও, তাহলে এটা 1 নম্বর কার্বন হলে দেখো যে এর ওপরে যদি কি থাকে স্যার, ওপরে যদি OH মূলক থাকে তাহলে সেটাকে আমরা বিটা বলি বা বিটা ডি বলি, ওপরে যদি OH থাকে, ঠিক আছে। তাহলে নিচে কি থাকবে, H থাকবে। বাকি স্ট্রাকচারগুলো আর লাগবে না আশা করি, এটা তোমরা এমনিতেই পারছো। তাহলে এর সাথে সেম আর একটা স্ট্রাকচার যদি আমরা এখানে করি, এর সাথে সেম আর একটা স্ট্রাকচার যদি আমরা করি, তাহলে এর সাথে সেম স্ট্রাকচার করলে দাঁড়াচ্ছে এটা, এবং সেখানেও দেখো 1 নম্বর কার্বনের ওপরে OH এবং নিচে H, ঠিক আছে। তাহলে 2 নম্বর কার্বনে কী আছে না আছে এগুলো তোমরা সবাই জানো, আঁকতে গেলে শুধু সময় নষ্ট বলা যায়। 3 নম্বর কার্বনের নিচে H, ওপরে OH, 4 নম্বর কার্বনের নিচে OH, ওপরে H, এবং 5 নম্বর কার্বনের সাথে CH2OH। তাহলে দেখো যে বিষয়টা ঘটতেছে এখানে, যে এই যে 1 নম্বর কার্বনের যে ওপরে OH-টা আছে, তার মানে এই যে এইটার সাথে দেখো যে এইটার সাথে এবার কি হচ্ছে স্যার, এইটার সাথে এখন বন্ধন তৈরি হচ্ছে। তাহলে এইটার সাথে বন্ধন তৈরি হচ্ছে কোনটার স্যার, এই 4 নম্বর কার্বনের যে OH-টা আছে তার সাথে বন্ধন তৈরি হবে। ওকে, তাহলে এখানে বন্ধনটা তৈরি হচ্ছে কীরকম দেখতে পাচ্ছ, যে এই OH-এর সাথে এই OH-টা মিলে বন্ধন তৈরি করছে। তাহলে এক্স্যাক্টলি স্ট্রাকচারটা কেমন আসে আমরা একটু দেখে ফেলি। এক্স্যাক্ট স্ট্রাকচারটা তাহলে এখন আসবে হচ্ছে এখানে, এক্স্যাক্ট স্ট্রাকচারটা ধরো আসতেছে টান দিলাম, ও থাকলো, টান দিলাম, এবং এখান থেকে এই ধরো টান দিলাম। ওকে স্যার, তাহলে এই হচ্ছে এখানকার স্ট্রাকচার। আশা করি তোমরা বুঝে গেছো যে কীভাবে সেলোবায়োজ তৈরি হয়। এখানে কোনো কঠিন কিছুই নাই, একদম সহজ। আণবিক সংকেত আগে থেকেই জানো তোমরা, সেম যেটা ডাইস্যাকারাইডের ওটাই। আর সাধারণত সেলুলোজ বা লিগনিনের আংশিক ভাঙনের ফলে সেলোবায়োজ তৈরি হয়। তাহলে সেলোবায়োজটা কিসের ফলে তৈরি হয় দেখো, সেলোবায়োজটা তৈরি হয় হচ্ছে সেলুলোজ বা লিগনিনের আংশিক ভাঙনের ফলে। সেলুলোজ অথবা লিগনিনের আংশিক ভাঙনের ফলে সেলোবায়োজ তৈরি হয়। তাহলে এমসিকিউতে কোনো কারণে এটা আসলেও তোমরা পারবা ইনশাল্লাহ। তাহলে সেলোবায়োজ অথবা লিগনিনের আংশিক ভাঙনের ফলে সেলোবায়োজ তৈরি হয়। তারপরে ইমালসিন এনজাইম ও অ্যাসিডের প্রভাবে সেলোবায়োজ ভেঙে যায়। তাহলে সেলোবায়োজ ভাঙে কিসের প্রভাবে, ইমালসিন এনজাইম এবং অ্যাসিডের প্রভাবে এটি ভেঙে যায়। তথ্যটা মনে রাখো, বা আমি লিখেও দিতে পারছি, এখানে হচ্ছে ইমালসিন এনজাইম ও অ্যাসিডের প্রভাবে সেলোবায়োজ ভেঙে 2টি বিটা ডি গ্লুকোজ তৈরি হয় আর কি। আবার যদি আমরা ব্রোমিন পানি দিয়ে সেলুলোজকে জারিত করি তাহলে কিন্তু সেলোবায়োটিন অ্যাসিড তৈরি হবে।
তাহলে মনে রাখবে এখানে আরেকটা তথ্য যে যদি আমরা ব্রোমিন পানি দিয়ে যদি আমরা সেলোবায়াজকে জারিত করি তাহলে সেলোবায়োনিক অ্যাসিড তৈরি হয় এবং এই সেলোবায়োনিক অ্যাসিডটা হচ্ছে কোষপ্রাচীরের গাঠনিক উপাদান হিসাবে কাজ করে। এই হচ্ছে মোটামুটি সেলোবায়াজ সম্পর্কে কথা। আশা করি এগুলো তোমরা সুন্দর মতো বুঝতে পেরেছো। তাহলে আমাদের এর মাধ্যমে ডাইস্যাকারাইড শেষ হলো। পরবর্তী লেকচার হচ্ছে পলিস্যাকারাইড। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।